গুড মর্নিং এভরিওয়ান, প্রত্যেককে গুড মর্নিং। তো তোমরা আজকে একটা অন্যরকম ক্লাস বা টপিক বলো বা যাই বলো সেটা নিয়ে চলে এসেছি আমি। দেখতেই পাচ্ছ আমার পেছনে লেখা রয়েছে নদিয়া জেলার সংক্ষিপ্ত ইতিহাস। ম্যাম এটা কেন? কারণ কয়েকটা ক্লাসের মধ্যে দিয়ে তোমাদেরকে এই ছোট্ট ছোট্ট করে থাকবে এই ক্লাসগুলো। সেটা কি? সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত জেলাগুলো রয়েছে তার একটা ছোট ইতিহাস, কি কি কারণে বিখ্যাত, তার এলাকাটা কীরকম কী জিনিস, সেটা কিন্তু একটা ছোট্ট ইনফরমেশনের মাধ্যমে আমরা দেখব এবং জানব। তো চলো দেরি না করে শুরু করে দিই। তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা কিন্তু নদিয়া জেলাকে নিয়ে। কোন জেলা? সেটা হচ্ছে নদিয়া জেলা। আমি আজকে নদিয়া জেলায় প্রথমে করলাম। দেখতেই পাচ্ছ আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপের মধ্যে কিন্তু নদিয়া জেলাটা কোন দিকটাতে রয়েছে। আমি নিজেও নদিয়া জেলার বাসিন্দা, তাই জন্য আজকে নদিয়া জেলা দিয়ে শুরু করলাম। তো এই নদিয়া জেলাতে কি বলছে যে সংস্কৃতি এবং ইতিহাসের প্রবেশদ্বার। কীরকম কি? সেটা হচ্ছে নদিয়া জেলা দক্ষিণ পূর্ব পশ্চিমবঙ্গের কোনায়। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কোন পোর্শনটায় রয়েছে। পশ্চিমবঙ্গের মধ্যে ম্যাপ দেখলে এরকম পজিশনে রয়েছে। পশ্চিমবঙ্গের কোনায় অবস্থিত সংস্কৃতি এবং ইতিহাসের একটি ধনরত্ন বলতে পারো। এটি বাংলাদেশের সাথে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জেলার সাথে সীমান্ত ভাগ করে, যা এটিকে কিন্তু একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা করে তুলেছে। দেখতেই পাচ্ছ নদিয়ার এখানে মানে ম্যাপটা পশ্চিমবঙ্গের সাইডে, এটা কিন্তু একটা বর্ডার এলাকাও বলা হয়। আমাদের সেই নদিয়ার এই গেদের পোর্শনটা বলা হয় যে ওই দিক থেকেও বর্ডার রয়েছে, বর্ডার এলাকা বাংলাদেশের সাথে। তো তারপরে কি বলছে যে ভৌগোলিক একটা ওভারভিউ এবং নদিয়ার একটা কি কৌশলগত যে অবস্থানটা, তার সীমান্তগুলো কি কি, তার প্রথমে আমরা জাস্ট একটা স্ট্রাকচারাল যে সীমানা সেটাকে কি বলছে দেখো। উত্তর 24 পরগনা, হুগলি, বর্ধমান। কোন কোন জায়গা বললাম? উত্তর 24 পরগনা, হুগলি, বর্ধমান বাংলাদেশের নদিয়ার সীমানা নির্ধারণ করে। সাইডটা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছ কিন্তু এখানে এই পোর্শনটা, যেটা কিন্তু কি সীমানা নির্ধারণ করছে। কি কি নদী রয়েছে? তাহলে এই নদিয়া জেলার মধ্যে দিয়ে কি কি নদী গেছে? এই জেলা জলঙ্গি, যেটা কিনা মুর্শিদাবাদের ওই পাশ দিয়ে ঢুকে যায়, চূর্ণী নদী এবং ভাগীরথী হুগলি। শুধু ভাগীরথী নয়, এটা কিন্তু ভাগীরথী হুগলি ইভেন আমার বাড়ির একদম খুব কাছেই রয়েছে সেই ভাগীরথী হুগলি নদীগুলি দ্বারা কিন্তু এটি গঠিত হয়েছে। এইবার আমরা আসছি একটা এলাকা দেখব, তার সেখানের পপুলেশনটাও আমাদেরকে জানতে হবে। এই এলাকার যে জনসংখ্যা বলছে সেটা কি, নদিয়াতে কিন্তু প্রায় ৩,৯২৭ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এর জনসংখ্যা প্রায় 5.1 মিলিয়ন। 2011 সালে গণনা হয়েছিল, সেই গণনা অনুযায়ী এটা হচ্ছে তার ডেটা। তার পরবর্তী গণনা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো 2026-27 সালে হতে চলেছে, তখন আমরা আরও জানতে পারবো। নেক্সট কি বলছে? এইবার আসি আমরা কিছু ঐতিহাসিক গুরুত্ব। প্রত্যেকেই জানো যে নদিয়া জেলার সাথে কিন্তু একটা আলাদাভাবেই কিছু পলাশি বলো বা ওই সমস্ত প্রাচীন ইতিহাসের সাথে বেশ কয়েকটা জায়গা কিন্তু নাম জড়িয়ে আছে। এবং তার ভৌগোলিক গুরুত্ব কতটা, তার ভৌগোলিক গুরুত্ব কতটা রয়েছে। ঐতিহাসিক গুরুত্বের দিক থেকে যদি আমরা দেখি, পাল থেকে ব্রিটিশ রাজ পর্যন্ত, পাল থেকে ব্রিটিশ রাজ পর্যন্ত কি বলছে? প্রাচীন বঙ্গ, নদিয়া প্রাচীন ভাঙা রাজ্যের অংশ ছিল, যা পাল সেনা এবং ইলিয়াস শাহী গোত্র। কার নাম বলছি আমরা? প্রথমে তো কি বললাম, যেটা কে প্রাচীন বঙ্গ বা পশ্চিমবঙ্গে, বুঝতে পারছো তো, বা মানে এটা পশ্চিম দিকেরও আরও সাইড দিয়ে যেই জায়গার পোর্শনটা রয়েছে সেখানে কিন্তু বলছে যে নদিয়া প্রাচীন ভাঙা রাজ্যের অংশ ছিল, যা কিনা পাল সেনা, ইলিয়াস শাহী গোত্র দ্বারাও এটি শাসিত ছিল। তারপরে কিন্তু সবাই নাম তো শুনেইছো, নবদ্বীপ, মায়াপুর। নবদ্বীপ মায়াপুর ধাম বলি এখন, এবং সেই মায়াপুরে কিন্তু বিশ্বের সবথেকে বড় কি মন্দির তৈরি হচ্ছে? তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে।
নবদ্বীপের রাজধানী, নবদ্বীপের 12 শতকে সেনা বংশের রাজধানী হিসাবে কিন্তু এটা কাজ করেছিল। সেটা কিন্তু এই নদিয়া জেলা। কেমন? তারপরে কি বলছে, কৃষ্ণনগর, রাজা কৃষ্ণচন্দ্রের নাম তো শুনেছো, গোপাল ভাঁড়ের নামও কিন্তু প্রত্যেকেই তোমরা শুনেছো। তো সেই কৃষ্ণনগরের উত্থান, কৃষ্ণনগরের 14 শতকে নদিয়ার রাজ পরিবারের কেন্দ্রবিন্দু কিন্তু হয়ে উঠেছিল। সেই ইতিহাসও কিন্তু নদিয়া জেলার সাথে জড়িয়ে রয়েছে, পরিবারের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। এবার আসে বঙ্গ সংস্কার কি বলছে, নদিয়া বাংলা রেনেসাঁসে অর্থাৎ নদিয়ার নবজাগরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধও কিন্তু করেছিলেন। সেই সময়ের পূর্বে অর্থাৎ সেই নবজাগরণ, দেখো তখন তো আলাদা আলাদাভাবে ভাগ হয়েছিল না, ভাগ তো না ধীরে ধীরে হয়েছে। তো সেই মুহূর্তের পরিস্থিতিতে কিন্তু নদিয়ার যে রেনেসাঁস, নদিয়ার বাংলা, আমরা বাংলার তো বলেই থাকি, এবং তারও একটা জিনিসের গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা তোমরা কি, তাঁত শিল্প না, নদিয়ার তাঁত, ফুলিয়া, শান্তিপুর, সেগুলোর তাঁতও অনেক বিখ্যাত, সেসবের নামও তোমরা শুনেছো। হ্যাঁ, আমি যেহেতু এটা একটা ভৌগোলিক বা ঐতিহাসিক কেন্দ্রবিন্দু থেকে তার প্রাচীন কিছু তথ্য আমি তোমাদেরকে এখানে দিলাম। এখন তো সেই তাঁত শিল্প অনেকটাই পরে বলতে পারো বেড়ে উঠেছিল। তারপরে এবার দেখে নি সাংস্কৃতিক কেন্দ্র, মানে যে জেলাটা গড়ে উঠলো তার কিছু তো কালচারাল একটা ইম্পর্টেন্স থাকবে না, সেই কালচারাল ইম্পর্টেন্স থেকে বলছে সাংস্কৃতিক যে কেন্দ্র, নবদ্বীপ এবং মায়াপুর, প্রত্যেকেই নাম শুনেছো, শ্রী চৈতন্য মহাপ্রভুর যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেইখানে নবদ্বীপ ধাম আমরা বলি, তার চৈতন্য মহাপ্রভুর নামই কিন্তু সেখানে জড়িয়ে রয়েছে। নবদ্বীপ কি বলছে দেখো, নবদ্বীপে রয়েছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। চৈতন্য মহাপ্রভুকে কেন্দ্র করে মানে যেই কৃষ্ণলীলা বা যে রাধাকৃষ্ণের অবতার, তিনি যেটা আমরা মানে কি বলবো, তার গৌর অঙ্গ ছিল বলে তাকে গৌর পণ্ডিত থেকে শুরু করে চৈতন্য, এবং তার আরেকটা যে নাম তোমার কি বলবো, এই তেঁতুল গাছের নিম গাছের তলায় তিনি জন্মেছিলেন বলে তাকে হয়তো বলছি, মানে এটা আমারও শোনা, নিমাই পণ্ডিত বা নিমাই নামটাও কিন্তু তাকেই দেওয়া হয়েছিল। তার জন্ম বলছে 1868 থেকে 1534 বঙ্গাব্দ আমরা বলি। একটি প্রধান বৈষ্ণব কেন্দ্র, তিনি বৈষ্ণব ধর্মকেই প্রচার করেছিলেন, বৈষ্ণব ধর্মকর্তা হিসাবেই তিনি কাজ করেছিলেন, এবং অসম্ভব মানে বিদ্বেষমূলক একজন লোক তিনি, কখনোই কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কখনোই বিদ্বেষটাকে পছন্দ করেননি, এবং বৈষ্ণব ধর্মের প্রচারে তিনি তার জীবন কিন্তু গত করেছেন। তারপরে রয়েছে মায়াপুরে হচ্ছে ইসকনের সদর দপ্তর, ইসকনের মায়াপুর আমরা বলে থাকি সদর দপ্তর। এটি একটি বৈশ্বিক আধ্যাত্মিক গন্তব্য, আর প্রত্যেকে যারা এখনো যাওনি আমি অবশ্যই করে বলবো, মায়াপুরে অসম্ভব সুন্দর একটা মন্দির কিন্তু তৈরি হচ্ছে, সেইখানে কিন্তু তোমরা প্রত্যেকে যারা যাওনি, সেই ঐতিহাসিক কেন্দ্রবিন্দু হিসাবে হলেও সেটাকে তোমরা প্রত্যেকে চাক্ষুষ করে আসবে, প্রত্যেকে সেটা দেখে আসবে। যাত্রা স্থান কিন্তু বলছে প্রতি বছর মিলিয়ন, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে মানে সেখানের মাটি, অনেকে বলে চৈতন্য মহাপ্রভুর সেই নবদ্বীপ যাওয়ার ধাম, নবদ্বীপ যাওয়ার পথেই বলা হয় যে সেখানকার মাটি পবিত্র, যারাও এখানে আসে, যারা এখানে দর্শন করে, ওটা শোনা কথা, আমারও শোনা কথা, আমি এখনো অবধি আমি নিজেই পৌঁছাতে মানে যে উঠতে পারিনি, খুব শিগগিরই যাব, ইচ্ছে আছে, দেখা যাক। প্রতি বছর মিলিয়ন তীর্থযাত্রীকে কিন্তু আকৃষ্ট করে, যা বৈশ্বিক আধ্যাত্মিক সংযোগগুলিকে উজ্জীবিত করেছে, বৈশ্বিক আধ্যাত্মিক সংযোগগুলিকে উজ্জীবিত করে, এবং ঐশ্বরিক কেন্দ্র, অনেক আশ্রম, মন্দির এবং উজ্জ্বল ধর্মীয় উৎসবের আবাসন স্থান হচ্ছে কিন্তু নদিয়া জেলা। ইভেন আমাদেরই জায়গায় একটা মানে যদি বলো ছোটোখাটো জিনিস, সেখানে একটা জগন্নাথ মন্দির রয়েছে, খুব প্রাচীন জগন্নাথ মন্দির বলা হয়, সেটা যেমন রয়েছে, সেখানে রথযাত্রাও অনুষ্ঠিত হয়ে থাকে। গৌড়ীয় বৈষ্ণববাদ এবং চৈতন্য মহাপ্রভুর উত্তরাধিকার, নদিয়ার সাথে নাম যখন জড়িয়ে আছে, এই জিনিসটা তো আমাদেরকে জানতেই হবে।
দেখো ভক্তি দর্শন কি বলছে, চৈতন্য মহাপ্রভুর দ্বারা প্রতিষ্ঠিত কৃষ্ণ ভক্তির উপরে জোর দেওয়া, এটা ছিল তার ভক্তি দর্শন। তারপরে কি বলছে যে ইসকনের যেটা ইসকন বিশ্বব্যাপী গৌড়ীয় বৈষ্ণব ধর্ম এবং এর নীতিগুলিকে প্রচার করে। সব সময় সেই বৈষ্ণববাদ আমরা যেটাকে বলি সেই নীতিগুলোকেই প্রচার করে। মন্ত্র জপ, সেটা হচ্ছে যারা দীক্ষা নিয়ে থাকেন, যারা দীক্ষা নিয়ে থাকেন তারা সেই জপ বা মন্ত্র জপ, সেই গুরুদেবের দীক্ষিত মন্ত্র পাঠ তারা করতে থাকে। সেই মূল নীতিগুলোর মধ্যে আছে হরে কৃষ্ণ গীতে জপ করা এবং সহানুভূতি এবং ভ্রাতৃত্ববোধ দেখানো, প্রত্যেকে তারা ভাই ভাই বোন বোন এটাই বলে থাকে। সামাজিক ধর্মীয় প্রভাব, বাংলা এবং তার বাইরে গুরুত্বপূর্ণ সংস্কারের উপর কিন্তু প্রভাব ফেলেছে। এখন বহু বিদেশিরাও মায়াপুরে এসেই কিন্তু নিজেদের ডেস্টিনেশন বলো, নিজেদের গন্তব্যস্থল হিসাবে বলছে যে আমরা আর যাবো না, এই মায়াপুরেই থেকে যাব, এরকমও অনেকেই আছেন। আচ্ছা, এইবার চলে এসো কৃষ্ণনগর। নবদ্বীপ মায়াপুরের পরে যদি আর কোনো বিখ্যাত জায়গা, সেটা কিন্তু নদিয়ার কৃষ্ণনগর। তো সেই কৃষ্ণনগরের শিল্প সাহিত্য এবং নদিয়ার রাজ যেটাকে বলছে, এর স্থিতিস্থাপক এবং পৃষ্ঠপোষকতা আলাদা আলাদা করে নাম বলছি। সেটা কি, মহারাজা কৃষ্ণচন্দ্র রায় দ্বারা প্রতিষ্ঠিত শিল্প সাহিত্য এবং সঙ্গীতের পৃষ্ঠপোষকতা কিন্তু এই নদিয়ার কৃষ্ণনগরে। মাটির তৈরি পুতুল, প্রত্যেকেই জানো মাটির তৈরি পুতুল, যেটা কি না জিওলজিক্যাল আইডেন্টিফিকেশন, জিআই ট্যাগ আমরা যেটাকে বলে থাকি, ট্যাগ করা কৃষ্ণনগরের মাটির পুতুলগুলি তাদের বাস্তবতার জন্য কিন্তু পরিচয় দিয়েছে। বহু প্রাচীন মানুষরা, মানে তাদের জীবিকা নির্বাহ হতোই কিন্তু এই মাটির পুতুল তৈরি করে, বহু পরিবার চলেছে। এবং এখন জেনারেশনের চেঞ্জেসের কারণে জিনিসগুলো বুঝতেই পারছো আস্তে আস্তে অ্যালুপ হয়ে যাচ্ছে। আর সেটাকে কেউ অবশ্যই ধরে তো রেখেছে, অবশ্যই কিছু মানুষ এখনও আছে যারা সেই নিজেদের সেই জীবিকাগুলোকে বজায় রেখেছে। ঐতিহাসিক স্থানসমূহ বলতে ঐতিহাসিক ভবন রয়েছে, মন্দির এবং সুন্দর উদ্যানে ভরা কিন্তু রয়েছে। যদিও একটা প্রাচীন জায়গা রয়েছে, এই মুহূর্তে ঠিক আমি নামটা আমার মানে কনফিউজড আছি, বলতে পারছি না। সেই মন্দিরটাও এখন মন্দির না, সেই রাজবাড়ি টাইপের জায়গাটা এখন পতিত, সেখানে যেতে দেয় না। গুরুত্বপূর্ণ উৎসব এবং নদিয়ার ঐতিহ্য উদযাপন, যেটা কিন্তু দোল পূর্ণিমা এসছে, সেটা হচ্ছে দোল পূর্ণিমা বা আমরা যেটাকে দোল উৎসব বলে থাকি। রাধাকৃষ্ণের দেবদূত প্রেমকে উজ্জ্বল মিছিলে উদযাপন করা হয়। রাসযাত্রা অবশ্যই হয়, সেটা বুঝতেই পারছো। নবদ্বীপে অনুষ্ঠিত হয়, যেখানে কৃষ্ণের গোপীদের সাথে নৃত্য প্রদর্শন করা হয়। শিবরাত্রি জেলা জুড়ে বহু শিব মন্দির রয়েছে, অবশ্যই আমাদের ওখানে প্রচুর আমাদের বিশেষ করে বাড়ির এলাকার কাছেও সেই জোড়া শিব মন্দিরও রয়েছে নাম করা, ওখানেও বহু মানুষরা সেখানে যান। শিব মন্দির উৎসাহের সাথে লক্ষ্য করা যায়। আর ঝুলন্ত, যেটা সবাই জানো কি, দোল পূর্ণিমার আগে কিন্তু রথের আগে কিন্তু ঝুলন পালন করা হয়। দোল যাত্রার উজ্জ্বল সাজসজ্জা দিয়ে উদযাপন করা হয়। আমার তো তাই মনে হচ্ছে যে ঝুলন কিন্তু রথের আগেই হয়, তাই না? অর্থনীতি এবং আর দোলের আগে হয় হচ্ছে গিয়ে ওই ন্যাড়াপোড়া। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? কমেন্ট করে বলো তো। অর্থনীতি এবং জীবিকা, কৃষি ও হাতে তৈরি দ্রব্য, অবশ্যই এই এলাকাটা কিন্তু দেখতেই পাচ্ছ যে এখানে যদি আমরা চিত্রটা দেখি, সেটা হচ্ছে কতটা ভূমি, কতটা জুট, কতটা পাট এবং কতটা শস্য ছাড়া অন্যান্য ফসল সেখানে তৈরি হয়। প্রথম হচ্ছে এখানে কিন্তু কৃষি ব্যবস্থায় কৃষি নির্ভর এলাকা, এক কথায় এখানে কিন্তু কোনো শিল্প নির্ভর, এই জেলাটি শিল্প নির্ভর নয়, পুরোটাই কৃষি নির্ভর। প্রধানত কৃষি নির্ভর অর্থনীতি, যা ধান, পাট এবং ডাল নিয়েই গঠিত, এই সমস্তই চাষ হয়। জিআই, সেটা হচ্ছে হস্তশিল্প। কৃষ্ণনগর, এটার নামটা হচ্ছে কৃষ্ণনগর বানানটা এরকম হবে। কৃষ্ণনগরের মাটি দিয়ে তৈরি পুতুল, বালুচুরি শাড়ি এবং হস্ত নির্মাণের বস্ত্রের জন্য এটা পরিচিতি। এছাড়াও একটা না দুটো বিখ্যাত মিষ্টি আছে, সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর বৃদ্ধি হচ্ছে পর্যটন, বর্ধিত পর্যটন খাতে অন্তর্ভুক্ত রয়েছে তীর্থযাত্রা, সংস্কৃতি এবং ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। আর কি বলছে, ভবিষ্যৎ অবসর
স্থিতিশীল উন্নয়ন এবং অর্থনৈতিক বৃদ্ধি হলো প্রধান সুযোগগুলি এর মধ্যে রয়েছে। আচ্ছা, আর কি বলছে যে চ্যালেঞ্জ এবং সুযোগ ভবিষ্যতে যদি আমরা নির্ধারণ করি, সেটা ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে জাস্ট চ্যালেঞ্জ সমূহ নদী বাঁধের ক্ষয়, যেটা খুবই আমাদের নিজস্ব এলাকা, যে বললাম আমি প্রথমেই শুরুতেই বললাম যে আমাদের এলাকা থেকেও কিন্তু মানে খুব বেশি ধরে মিনিট 15 মতো টাইম লাগে আমার বাড়ি থেকেও সেই গঙ্গা অবধি যেতে, যথেষ্ট পরিমাণে। তুমি বিশ্বাস করবে না যে এইরকম একটা যদি পাড় আমরা ধরি, এরকম এলাকা, সেই পাড়টা মিনিমাম আমাদের আইলা ঝড় কবে হয়েছিল, এই লাস্ট 5 ইয়ার্সে, যদি যেটা এখানে ছিল সে বাঁধ ভেঙে এখন এইরকম পজিশনে চলে এসছে, মানে এটা পুরোটা ভেঙেই গেছে, মানে এটা ভেঙে এখন সেই পাড়টা এখানে যে সমস্ত দোকানপাট ছিল সেগুলোও সরে এসছে এবং এটা ধীরে ধীরে ভাঙছে। এই পাড়গুলো কিন্তু ধীরে ধীরে পুরোটাই ভাঙতে চলেছে, নদীবক্ষেই বিসর্জন মোটামুটি চলে যাচ্ছে। তো সেটা নিয়ে একটা চ্যালেঞ্জ রয়েছে। জলের জলাবদ্ধতা, সেই জল নিয়েও একটা সমস্যা দেখা যাচ্ছে, কৃষি জমিও প্রচুর পরিমাণে সেই জলের তলায়, এবং কিছু এলাকা না একটু নিচু রয়েছে, সেই নিচু এলাকাতে জল জমলে পড়ে, তো বৃষ্টি বেশি হলে পরে সেই নিচু এলাকাতে জল জমে যায়, যে কারণে সেই জলাভূমি চাষের জমিকে নষ্ট করে। অবসর বলছে যা পর্যটন অবকাঠামো উন্নত করতে হবে। দেখো, হিস্টোরিক্যাল প্লেস প্রচুর আছে, দেখতে গেলে প্রচুর জায়গা আছে, কিন্তু সেটাকে সংরক্ষণ করার লোক নেই বা সেটাকে প্রপারলি ইউটিলাইজ করার মতো কিন্তু কোনো সংস্থা বা কোনো সাংগঠনিক জায়গার গড়ে ওঠার অভাব আছে। হস্তশিল্পের প্রচার এবং এই যে কৃষ্ণনগরের মাটির পুতুলের কথা বললাম, সেইটাও সেম ক্ষেত্রেই রয়েছে, যারা এখন অলরেডি বিক্রি বাট্টা হয় না বলে সবাই সেই জীবিকাটাকেই ত্যাগ করে দিচ্ছে। দক্ষতার উন্নয়ন, এখন বর্তমান সময়ের সাথে চলতে গেলে, এক কথায় বর্তমানে পাল্লা দিতে গেলে ভাই আমাদের টেকনোলজিকে কাজে লাগাতে হবে, সেটা যেটাই হোক সেই ক্ষেত্রে কাজে লাগাতে হবে। মূল গুরুত্ব হচ্ছে টেকসই কৃষি, ঐক্য ভ্রমণ, সাংস্কৃতিক সংরক্ষণ, অবস্থান রয়েছে সরকার, এনজিও এবং স্থানীয় সম্প্রদায়। আর রয়েছে উপসংহার, নদিয়া একটি কালজয়ী উত্তরাধিকার। তোমাদের আমি যদি পারি, যদি সময় পাই, একটা ছোট্ট জায়গা, সেটা হচ্ছে তোমরা এর আগে জিওলজিক্যাল আইডেন্টিফিকেশন সেটা ভারত সরকার থেকে পেয়ে থাকে, তোমরা সেটা জানো। আমি তোমাদেরকে একটা জায়গার ভিডিও বা শর্টসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে আমাদের এলাকারই, ওটা জেলাভিত্তিক জিআই ট্যাগ, মানে জেলাভিত্তিক একটা ওই আইডেন্টিফিকেশন পেয়েছে, খুব প্রাচীন একটা মন্দির। সেই মন্দিরটায় তার কারুকার্য, তার মন্দিরের কি বলবো, আশেপাশের কিছু জিনিস খুব বিখ্যাত। আমার এই মুহূর্তে ডিসক্লোজ আমি করছি না, তোমাদেরকে সেটা শর্টসের মাধ্যমেই দেব সময়টা পাই। আচ্ছা, ঐতিহ্যের সঙ্গম নদিয়া জেলা কিন্তু ইতিহাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক মিলন স্থান। টেকসই প্রবৃদ্ধ, যেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি প্রচার করা। আর কি, ঐতিহাসিক সংরক্ষণও কিন্তু এর মধ্যে রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ ঐতিহ্য রক্ষা করার অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। আর কি, অন্যতম গন্তব্য হতে পারে একদিনের যে ছোট ভ্রমণ বললাম, কেউ মায়াপুর ইস্কন মন্দির ঘুরে আসতেই পারো। একটি অন্যান্য গন্তব্য সাংস্কৃতিক তৃপ্তি এবং আত্মিক সমৃদ্ধির জন্য অপেক্ষা করছে। এই ছিল আজকে একটা ছোট্ট আলোচনা নদিয়া জেলা সম্পর্কে, তার এলাকা, তার ইতিহাস ছোট্ট করে বলার চেষ্টা করলাম। তো প্রত্যেকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো এই মানে ছোট্ট ভিডিওটা। তো আজকে আমি এটা এখানেই শেষ করছি। যদি তোমাদের অবশ্যই ভালো লাগলে একটু লাইক করে দিও, যারা নতুন রয়েছে, নতুন দেখছো, চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি এই জিনিসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্ট করে কিন্তু যেই প্রশ্নগুলো করেছি মাঝে মাঝে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, আজকের মতো আমি আসছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কোনো একটা ক্লাসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।